Hello everyone, welcome to D-Box live on সময় টেলিভিশন. This is নীল হুরেজাহান. কোয়ার্টার ফাইনালস চলছে এবং আমরা কিন্তু কোয়ার্টার ফাইনালসের প্রথম ম্যাচের ফলাফলে দেখলাম কিভাবে হিস্ট্রি রিপিট হলো. ফ্রান্সের কাছে 2-0 হেরেই মরক্কোর বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়েছিল 2022 কাতার ওয়ার্ল্ড কাপে, বাট দ্যাট ওয়াজ ইন সেমিফাইনাল. এবারে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে হয়েছে আবারও সেই ফ্রান্সের এবং আবারও সেই 2-0 গোলে পরাজিত থেকে মরক্কোকে বিদায় জানাতে হয়েছে এবং সেই সাথে ফ্রান্স কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করেছে তাদের জন্য. এবং আজকে যে ম্যাচটির দিকে আমরা তাকিয়ে আছি, ইটস স্পেন ভার্সেস বেলজিয়াম. স্পেন একমাত্র টিম যে এই ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত কোনো গোল কনসিড করেনি. আমি যদি আরেকটু বাড়িয়ে বলি, লাস্ট ওয়ার্ল্ড কাপের জাপানের সাথে গোল কনসিড করার পর থেকে টানা 6টি ম্যাচে তারা কোনো রকম গোল কনসিড করেনি এবং সিমন, গোলকিপার সিমনের একদমই কিন্তু ক্লিন শিট চলছে. আজকে বেলজিয়াম কি পারবে এটি চেঞ্জ করতে? লেটস সি হোয়াট হ্যাপেন্স. আর আলোচনায় আজকে আমার সঙ্গে আছেন অতিথি হিসেবে মাহমুদা শরীফা অদিতি, কোচ এবং সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দল. ওয়েলকাম, কেমন আছেন? আকিস সিমেন্টে তৈরি এবাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি. খেলার উত্তেজনায় থাকলে আসলে সময়টা ভালোই কেটে যায় এবং দেখুন দেখতে দেখতে কিন্তু সময় অনেকটাই পার হয়ে গেছে. কোয়ার্টার ফাইনালও চলেই এলো, কোয়ার্টার ফাইনাল একটা ম্যাচ শেষও হয়ে গেল এবং আজকে আমরা আরেকটা ম্যাচের শুরুতে আলোচনায় বসেছি. প্রথমেই একটু জানতে চাই গত ম্যাচ নিয়ে, ফ্রান্স ভার্সেস মরক্কো, কেমন এনজয় করলেন এবং আপনার কাছে কি মনে হয়? ফ্রান্স তো বরাবরই ফেভারিট, হট ফেভারিট. গত ওয়ার্ল্ড কাপেও ছিল, এই ওয়ার্ল্ড কাপেও আনডাউটলি তারা ডিজার্ভ করে. তাদের প্লেয়িং স্টাইল এবং ফ্রান্স যে প্রতিজ্ঞা নিয়ে আসছে, তারা হয়তোবা চায় যে এবার ওয়ার্ল্ড কাপটা তাদের দেশে নিয়ে যেতে. বাট আপনি দেখবেন যে এবারের গতবারের চেয়ে আরও বেশি শক্তিশালী ছিল কিন্তু মরক্কো. গতকালের ম্যাচটা আমরা দেখেছি, আমরা অনেক এক্সাইটেড সবাই ছিল এই ম্যাচটা নিয়ে. টুডে আজকের ম্যাচেও অবশ্যই সবাই এক্সাইটেড. ফাইনাল মানে কিন্তু এক্সাইটমেন্ট একটু অন্যরকম, কিন্তু গত ম্যাচটা নিয়ে অনেকে কিন্তু আমি আবার অভিযোগ দেখছি এমনটা যে খুবই স্লো ম্যাচ হচ্ছে, কেন এমন খেললো. তবে আমরা যেরকম এক্সাইটেড দেখেছি গত ম্যাচ, আপনি যদি স্পেন আর পর্তুগালের ম্যাচটা দেখেন, তো আর্জেন্টিনার সাথে কেপ ভার্দের ম্যাচটা দেখেন, ওই গ্রুপ পর্বের বা কোয়ার্টার রাউন্ড 32 যেগুলো ম্যাচ দেখেন, কিছু কিছু ম্যাচ আমার কাছে মনে হচ্ছে লাইক ফাইনাল ম্যাচ. বাট গতকাল যে ম্যাচটা হয়েছে ফ্রান্স এবং মরক্কো, এই দুই টিমের এত বেশি প্রেশারাইজ ছিল, দুই টিমের এত বেশি হারানোর ভয় ছিল. মানে বেসিক্যালি যে ফ্রান্সের যে প্লেয়িং স্টাইলটা, সামটাইম ওরা কিন্তু ওদের স্টাইল থেকে কিন্তু বের হয়ে গেছে ডিউ টু মোর প্রেশার. আপনি দেখবেন যে এমবাপ্পে আসলে কোনো গোলই হচ্ছিল না, সো দুটো দলই কিন্তু মরিয়া ছিল. ইয়েস, আপনি দেখবেন মরক্কো কিন্তু টোটাল যে ফুটবলটা খেলে, ওদের ফুল যে মানে প্লেয়িং কম্বিনেশন, ওরা কিন্তু কালকেও লুজ করেছে ওই জায়গাগুলো. তো পয়েন্ট অফ ভিউ থেকে যারা ভিউয়ার্স যা ওয়াচ করছিল ম্যাচটা, তাদের এক্সপেকটেশন অনুযায়ী গতকালের ম্যাচটা ওরকম জমজমাট হয়নি. আপনি এত বেশি প্রেশারাইজ ছিল যে এমবাপ্পের মতো প্লেয়ার ফার্স্ট টাইমে গ্রেট একটা মিস্টেক করে এরকম একটা মঞ্চে এরকম মিস্টেক, দ্যাটস ওয়াই আপনি বুঝতে হবে যে তারা কতটা প্রেশারাইজ ছিল. যদিও বা ম্যাচটা ফ্রান্সের দখলে নিয়ে এসছে, তবে এখানে অল ক্রেডিট দিব আমি হচ্ছে গিয়ে এমবাপ্পেকে. এমবাপ্পে একটা প্লেয়ার, আমি দেখলাম গত ম্যাচে বিশেষ করে আমি মানে ওকে দেখলাম যে ও সাডেনলি কত এক্সেলারেশন বাড়াইতে পারে. ওর ফার্স্ট গোল, ওর গোল যারা খেলছেন তাদের মধ্যে সবচাইতে দ্রুত গতির প্লেয়ার, দ্রুত গতি. এবং ওর মধ্যে যে জিনিসটা হয়, আমরা যদি বাইক বলি, এক্সেলারেশন যখন হঠাৎ করে কিন্তু সম্ভব হয় না, স্লোলি দেন আপনি নিতে পারেন সামনে, যার কতটা স্পিডটা উঠাবে. কিন্তু ও গতকাল ম্যাচে যেগুলো রান মেক করেছে, আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে এটা কি দেখছি, এটা কি সম্ভব নাকি. ওই লেভেলের প্লেয়ার ওর জন্যই কিন্তু কালকে ম্যাচটা ঘুরে গেছে. জাস্ট ওর হচ্ছে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা কিন্তু ফ্রান্সকে
বড় বের করে করতে এমবাপ্পের পারফরমেন্স আসলে ফ্রান্সকে আলাদা একটা মাত্রা দেয় এবং সেটি কিন্তু 2022-এর ফাইনালের কথাও যদি আমরা মনে করি তিনি একা আসলে কি অসাধারণ পারফর্ম করেছিলেন এবং এমন একটি ওয়ার্ল্ড কাপ ফাইনাল আমরা দেখেছি যেখানে সব ধরনের নাটকীয়তা ছিল একটা ফুটবল ম্যাচে যা যা হতে পারে সবকিছুই হয়েছে, কোনো কিছুই বাদ থাকেনি, বাট আনফরচুনেটলি ফর ফ্রান্স তাদেরকে সেখানে রানার আপ হতে হয়েছে, হারতে হয়েছে এবং এবারও কিন্তু এমবাপ্পে প্রতি ম্যাচে দুর্দান্ত করছেন, স্কোর করছেন এবং গোল্ডেন বুটের দৌড়ে এখন তিনি আর মেসি সমান সমান জায়গাতে আছেন। তবে গতকালকের ম্যাচে তার কিন্তু হালকা চোটের জন্য তাকে উঠিয়ে নিতে হয়েছিল এবং সেই চোট নিয়ে কিন্তু এখন ভক্তরা বেশ চিন্তায় আছেন যে নেক্সট ম্যাচের জন্য ইজ হি গোয়িং টু বি ফিট এনাফ। আসলে এটা কোচই বলতে পারবে যে এমবাপ্পে কি অবস্থায় আছে আর কি। আর এমবাপ্পে যদি কোনো ম্যাচ লুজ করে এই টাইমে, তবে ফর শিওর এটা হচ্ছে ফ্রান্সের জন্য খুব ভালো কোনো বার্তা না। মরক্কোর জন্য কি বলবেন? মরক্কো দারুণ খেলেছে এবং আমরা দেখছি যে এই দলটি একটা লম্বা সময় পর ওয়ার্ল্ড কাপে এসেই গতবার সেমিফাইনাল খেলা এবং আপনি যেমন বলছিলেন গতবারের চাইতে এবারে টিমটা আরো বেশি মনে হচ্ছিল পরিণত, আরো বেশি স্ট্রং। আশরাফ হাকিমি, ইসমাইল এবং সবকিছু মিলিয়ে তাদের পারফরমেন্সে কোন জায়গায় মনে হচ্ছে আসলে ইজ ইট জাস্ট ফ্রান্সেস ক্রেডিট অর মরক্কোর কিছু জায়গায় ভুল ছিল বলেই তাদেরকে হারতে হয়েছে? মরক্কোর যে প্লেইং স্টাইল, ওদের প্রত্যেকটা প্লেয়ার যে কমিটমেন্ট, প্রত্যেকটা প্লেয়ারের যে বডি ল্যাঙ্গুয়েজ, মনে হয়নি যে ওরা 11 জন। আমার কাছে সামটাইম মনে হয়েছে যে একটা বন্ডিং, একটা প্লেইং স্টাইল, ওদের এতটা বন্ডিং ছিল ওদের এবার খেলার ধরন। গতবারও কিন্তু সেমিফাইনালে মরক্কো একটা জায়গায় হোঁচট খেয়েছে, এইবারও সেম জায়গায় হোঁচট খেলো। তো গতকালের ম্যাচটা কিন্তু মরক্কোর যে মেইন প্লেইং স্টাইল, ওরা কিন্তু ওই জায়গাটা তো শো করতে পারে নাই। ওরা যে খেলাটা খেলে এবার বিশ্বকাপে, যে মানের খেলাটা খেলে, সে খেলাটা কিন্তু গতকাল ফ্রান্সের সাথে ফুটে তুলতে পারে না। দ্যাটস ওয়াই দিন শেষে কিন্তু ওই এমবাপ্পের কাছেই কিন্তু মরক্কো টিম টোটালি লুজ করেছে। এমবাপ্পে যেমন ছিল, এছাড়া অন্য প্লেয়াররাও কিন্তু ফ্রান্সের যেটি যে শুধুমাত্র একজনের উপর নির্ভর করতে হচ্ছে না, ভেরি ব্যালেন্সড টিম। মরক্কো ওয়াজ এ ভেরি ব্যালেন্সড টিম অ্যাজ ওয়েল এবং আপনি যেটা বলছিলেন যে 11 জন খেলছে মনে হচ্ছে না, মনে হচ্ছে একটা টিম, মানে একজনই খেলছে, এরকম করেই মনে হচ্ছে। আন্ডারস্ট্যান্ডিং একটা। বাট অলসো ফ্রান্সের কথা যদি বলে, ডেম্বেলে, মাইকেল ওলিসে, আই মিন চমৎকার খেলছেন এবং ওয়ার্ল্ড কাপে বেস্ট পারফর্মার যদি আমরা করি সেই লিস্টের তালিকায়, সেই তালিকায় কিন্তু চলে আসবেন তারা। না ঠিক আছে, আপনি দেখবেন যে ম্যাচ উইন যদি হয় কোনো দলের, একটা বিগ মানে টিমেরও কিন্তু একটা ব্যাড ডে আসে। ইয়েস। তো অনেক সময় দেখবেন যে আমরা এক্সপেকটেশন করছি যে না, এমবাপ্পে পেনাল্টিটা দিতে পারবে, মেসি পেনাল্টিটা কুইট করতে পারবে, বাট তারা পারতেছে না। তো অনেক সময় একটা দলের প্রতি মানুষের এক্সপেকটেশন থাকে, কিন্তু দিন শেষে ডিউরিং দ্যাট ম্যাচ টাইমে কে কতটা ভালো করতে পারে দিন শেষে তারাই। একদমই ঠিক বলেছেন, যে যেটি বলছিলেন যে একটা ব্যাড ডে তো সবারই থাকে, আসলে খেলায় তো একজনকে হারতে হয়, সো যে হারছে ব্যাড ডেটা তারই হচ্ছে আলটিমেটলি, বিকজ উইনার্স আর উইনার্স। এবং যেমনটা বলছিলেন এমবাপ্পের পেনাল্টির কথা, আই থিঙ্ক পেনাল্টি ইজ কাইন্ড অফ ইটস আ লাক, সো বলা যায় না মেসি মিস করছেন, এমবাপ্পে মিস করছেন, বাট দিন শেষে মেসিও কামব্যাক করতে পারছেন, এমবাপ্পেও কামব্যাক করতে পারছেন, স্কোর করতে পারছেন। স্পেন এবং বেলজিয়ামের খেলা নিয়ে কিন্তু আলাপ এখনো বাকি আছে। আমরা বলছিলাম যে স্পেন এমন একটি টিম যে টানা 6টি ম্যাচে, আই মিন এই টুর্নামেন্টে, এই ওয়ার্ল্ড কাপে টানা 5টি ম্যাচে ক্লিন শিট ধরে রেখেছেন উনাই সিমন। আবার বেলজিয়ামের দিকে যদি তাকাই, তারা কিন্তু অনেক গোল দিয়েছেন। লাস্ট নকআউট স্টেজ যদি দেখেন, লাস্ট দুটো ম্যাচে 7টি গোল দেওয়ার রেকর্ড আছে, ইনক্লুডিং ইউএসএ, এই কো-হোস্ট কান্ট্রিকে কিন্তু বেলজিয়ামের কাছে 4-1 হেরে বিদায় নিতে হয়েছে। সেখানেও একটি বিতর্কিত বালুগানের যে রেড কার্ড সাসপেনশন ডিসিশন, অনেক কিছুই ছিল, বাট বেলজিয়াম কামস ইন কোয়ার্টার ফাইনাল অনেক গোল দিয়ে, অ্যান্ড স্পেন কেম ইন উইথ নো গোল কনসিড করে। সো কি মনে হচ্ছে আজকে কেমন হতে যাচ্ছে স্পেন ভার্সেস বেলজিয়াম? আপনি তো স্পেন সাপোর্টার, as far as I know. সেকেন্ড সাপোর্টার, ফার্স্ট সাপোর্টার আর্জেন্টিনা। ওকে, তাহলে আপনার ওয়ার্ল্ড কাপ খুব ভালো যাচ্ছে। হ্যাঁ, রাইট। আপনার হচ্ছে স্পেনের কথা যেটা বলবো, আপনি কিন্তু রাউন্ড 32-তে ওরা কিন্তু ফেস করে আসছে হচ্ছে আরেক ফেভারিট, তাদেরকে কিন্তু ফেস করে এখানে আসছে। তো পর্তুগালের মতো টিমের সাথে ওরা ম্যাচ খেলে আজকে এই স্টেজে আসছে বেলজিয়ামের কাছে। তো রাউন্ড 16-এ, রাইট, ইয়া, এবং সেখানে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর স্বপ্নটাও ডিস্ট্রয় করে দিয়েছে। তো
এখানে হচ্ছে ফ্যাক্ট হচ্ছে যে স্পেনের যারা লাভার, স্পেনের খেলা যারা পছন্দ করে, তারা কিন্তু খুব আধুনিক ফুটবল খেলে। স্পেন মানেই হচ্ছে অ্যাটাকিং ফুটবল। হ্যাঁ, তারা কিন্তু বেলজিয়াম অলওয়েজ, স্পেন দুটো দলই কিন্তু Yes. খুব ডেঞ্জারাস অ্যাটাক। কিন্তু এবার টোটালি হচ্ছে অ্যাটাকিং ফুটবল খেলছে। এখানে লামিন ইয়ামালের মতো ইয়াঙ্গার প্লেয়ার আছে, ও কিন্তু সামটাইম দেখবেন যে উইংসটা এত বেশি বড় করে ওকে কিন্তু মার্কিং করা খুব সো টাফ। একদম। আপনি দেখবেন যে ওদের কিন্তু মিডফিল্ড থেকে যে পেনিট্রেশন পাসগুলো, শর্ট পাসগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু অ্যাটাকিংটা ক্রিয়েট করে এবং অল আর টুগেদার। ওরা কিন্তু এই কারণে, এবং ফার্স্ট কিন্তু ওরা হেল্প করতেছে যে ব্যাক ফোরকে। এই কারণে কিন্তু ওরা এখন পর্যন্ত কোনো গোল কনসিভ করে নাই। কারণ হচ্ছে আপনার ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাকার উইঙ্গার সাথে স্পেন টিমের এমন একটা বন্ডিং যে একটা সুইসের মতো। ওরা যেখানেই যে প্লেসেই থাকুক না কেন, প্রত্যেকটা প্লেয়ারের রোল কিন্তু সঠিকভাবে তারা পালন করতেছে। দ্যাটস ওয়াই আমরা একটা দেখছি যে তারা ডে বাই ডে তাদের খেলাটা ইমপ্রুভ করতেছে, এবং লাস্ট ম্যাচটাকে আমরা পর্তুগালকে তারা কাঁদিয়ে কিন্তু আজকে বেলজিয়ামের। একদমই ঠিক বলেছেন। যেমন আপনি লামিন ইয়ামালের কথা বলছিলেন, আমরা নিঃসন্দেহে তাকে বলতে পারি যে স্পেনের সবচাইতে লাইক বিগেস্ট অ্যাটাকিং থ্রেট তিনি প্রতিপক্ষের জন্য। এবং একই সাথে আপনি যে বলছিলেন যে প্রতিটি জায়গা থেকে যে তাদের কেমিস্ট্রিটা দলে, রদ্রি আছে হার্টবিট অফ মিডফিল্ড, এবং একই সাথে ফিনিশার হিসেবে ওয়ারজাবাল আছে। সো যখনই ছন্দটা মিলে যায় সব প্লেয়ারদের মধ্যে, এবং স্পেন হয়তো এই জন্য রেজাল্ট পাচ্ছে। অবশ্যই স্পেনের কিন্তু মোর অ্যাটাকিং, এবং ওরা হচ্ছে গিয়ে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য অলওয়েজ প্রস্তুত থাকে। আর এইদিকে বেলজিয়ামের সাথে আজকে খেলা, বেলজিয়াম কিন্তু সোকো হোয়াইট। আপনি দেখবেন যে বেলজিয়াম কিন্তু বিল্ড আপ ফুটবলটা খেলতেছে। ওরা কিন্তু গোলকিপার থেকে আপনার বিল্ড আপ করতেছে। এখানে দুজন প্রিবোর্ড কাজ করে। তো এখানে সেন্টার ফরওয়ার্ড, সেন্টার ডিফেন্সদেরকে নিয়ে কিন্তু তো মিডফিল্ডের একটা সংযোগ সৃষ্টি করে। ওই মিডফিল্ডে কিছুক্ষণ কিন্তু ওরা বল মানে পজিশনে রাখে। দ্যাট টাইম তারা চিন্তা করে যে হাউ টু কাউন্টার অ্যাটাক। ওরা কিন্তু তখন উইংসটা এত বেশি বড় করে, ওরা ক্রিয়েট করে স্পেস, দেন ওরা ট্রাই করে যে এখন তারা অ্যাটাকে যাবে কি যাবে না। অ্যান্ড কাম অ্যান্ড কোয়াইট, বেলজিয়ামের প্লেয়িং স্টাইলটা কিন্তু এরকম। তো আজকের ম্যাচটা আশা করি যে আরেকটু প্রতিযোগিতাপূর্ণ হবে। মানে বেলজিয়ামের বিগত প্লেয়িং যে স্টাইলটা, ওদের প্লেয়ারের মধ্যে যে বোঝাপড়া, সেম স্পেনেরও। তো আজকের ম্যাচটা আই হোপ খুব হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে। আপনি যাচ্ছে। যখনই দুই দলকে আসলে মেরিট অনুযায়ী বিচার করছেন, সেই জায়গায় আরো বেশি মনে হচ্ছে, স্পষ্ট হচ্ছে। যেমন স্পেনের কথা তো আমরা বলছিলামই, লামিন ইয়ামালের অ্যাটাকিং থেকে শুরু করে রদ্রি মিডফিল্ড হয়ে, এবং ওয়ারজাবালের ফিনিশিং, এবং একই সাথে উনাই সিমনের গোল পোস্টের সামনে ক্লিন শিট নিয়ে দাঁড়িয়ে থাকা। হি ইজ চেজিং অ্যানাদার ড্রিম, কিন্তু যে একদমই নো গোল কনসিড করে আসলে আর কত দূর যাওয়া যায়। অন্যদিকে বেলজিয়ামের কিন্তু কেভিন ডি ব্রুয়েন আছে। হি ইজ আ ভেরি ক্রিয়েটিভ প্লেয়ার। তার একটা পাস হয়তো যথেষ্ট প্রতিপক্ষের ডিফেন্সকে ভেঙে দেওয়ার জন্য, এবং সেই কাজটা কিন্তু তিনি দারুণভাবে করেন। আজকে কি মনে হয় তার উপর দল কতটা নির্ভর করতে পারবে? অবশ্যই আপনার যে কি প্লেয়ারগুলো আছে, এক একটা টিমের তো একটা স্ট্রং জোন থাকে। তো ও হচ্ছে কি প্লেয়ার। ও যদি আজকে মানে আপনার 100-এর মধ্যে 80% প্লাস ওর পারফরমেন্স শো করতে পারে, তাহলে কিন্তু আজকে বেলজিয়াম কিছু একটা অঘটন ঘটাতেই পারে। আর বেলজিয়ামের আরেকটা শক্তি আপনার গোলকিপার, শি ইজ গুড লিডার। সে কিন্তু আপনার গোল পোস্টের নিচ থেকে কিন্তু খুব ভালো অর্গানাইজ করতে, ফুল টিমটাকে কিন্তু লিডারশিপটা এত অর্গানাইজ সে। তো অন্য টিমের চেয়ে কিন্তু বেলজিয়ামের এই জিনিসটা অনেক বেটার। তো বেলজিয়াম ট্রাই করবে আপনার স্পেনের ব্রেক ভাঙতে, অ্যাটলিস্ট আজকে হয়তো বা স্পেন একটা গোল কনসিভও করতে পারে। একদমই তাই। এবং স্পেন যদি আসলে পজিশন ডমিনেট করে খেলে আজকে, সেই ক্ষেত্রে তো মনে হয় কোটোয়েজ তার আসলে ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স তার দেখাতে হবে। লুকাকু আছে অ্যাজ ওয়েল। আমরা স্পেন এবং বেলজিয়ামের প্রসঙ্গে আবার ফিরে আসবো। তবে যেহেতু আপনাকে পেয়েছে, আপনি সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দল, এবং কোচ করছেন এখন, সেই জায়গা থেকে বাংলাদেশের ফুটবল দলের অবস্থা সম্পর্কে যদি আমাদেরকে একটু জানান, আপনার আশা প্রত্যাশা। স্পেশালি মেয়েদের কথা যদি বলি, দে আর ডুইং রিয়েলি ওয়েল, দে আর মেকিং আস রিয়েলি প্রাউড। বাট আপনার কাছ থেকে জানতে চাই কেমন দেখছেন? আসলে বাংলাদেশের মেয়েদের ফুটবলটা যেভাবে এগিয়ে যাচ্ছে, বহির্বিশ্বে যে পার্টিসিপেশন আমাদের মেয়েদের, বাট সেই হিসেবে কিন্তু আমরা হচ্ছে আমাদের মেয়েদেরকে ওই রকম ফ্যাসিলিটিস এবং ওইভাবে স্মার্টলি
এখন পর্যন্ত ওই ফ্যাসিলিটিসটা কিন্তু দিতে পারতেছে না। তারপরেও আই হোপ যে আমাদের মেন টিমের চেয়ে হয়তোবা খুব দ্রুত আমাদের উইমেন টিম ওয়ার্ল্ড কাপ একদিন খেলতে পারবে। আই হোপ, এটা ড্রিম আমার, তবে আমাদের মেয়েরা পারবে। মেয়েরা কিন্তু সেই পথের দিকে খুব সুন্দর করে এগিয়ে যাচ্ছে। আপনি কোচিং করানোর সময় তাদের মধ্যে আসলে কতটা সেই প্রত্যয়টা দেখেন? আমি যদিও ফ্যাসিলিটির কথা নিয়ে বলছিলেন, কি মনে হয় আমরা জানি যে এটা খুব সময় সাপেক্ষ একটি ব্যাপার, ওয়ার্ল্ড কাপ খেলার ব্যাপারটা এটা আসলে 1 বছরের প্ল্যানে হয় না, টেকস আ লঙ্গার 10 or 20 years 20 or 10 years। যদি আমরা মরক্কোর দিকে তাকাই, তারা কিন্তু একটা লং টার্ম প্ল্যান করেছে বলে আজকে ওয়ার্ল্ড কাপে 95 ছিল তাদের র্যাঙ্কিং, সেখান থেকে আজকে এই জায়গায় এসেছে। সো সেই জায়গায় কি মনে হয় বাংলাদেশের মেয়েদেরকে আমরা অবশ্যই বাংলাদেশে আমরা যতই আবেগের কথা বলি, আমাকে জিজ্ঞেস করতেছেন মেয়েরা আগে ওয়ার্ল্ড কাপ খেলবে না ছেলে, আমি এখানে স্টুডিওতে অনেকেই হয়তো আবেগের বেশি বলি, হ্যাঁ ছেলেদের চেয়ে মেয়েদের আগে খেলবে, কিন্তু কবে খেলবে? এটা আপনি যেটা বললেন যে আফটার 5 years নট পসিবল। আপনি একটা প্ল্যান আজকে থেকে যদি করেন, এটা এক্সিকিউট করতে, ওয়ার্ল্ড কাপ খেলার মতো কোয়ালিটি তৈরি করতে বাংলাদেশের মেয়েদের আই হোপ 15 বছর লেগে যাবে। ট্রু 15 years লাগবে তাদের, যে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত 15 or 20 years। আর ছেলেদের ক্ষেত্রে আপনার কি মতামত, কি মনে হয়? ছেলেদের ক্ষেত্রেও সেম, আপনার একটা 20 years এর একটা প্রজেক্ট হাতে নিতে হবে, যে তারা এইটা হচ্ছে সারা বাংলাদেশে হান্টিং করবে, ট্যালেন্টেড প্লেয়াররা আসবে। আই হোপ যদি ওয়ার্ল্ড কাপ খেলতে চাই, যদি আমি ধরেন 20 বছর পর বা 15 বছর বা 20 বছর পর ওয়ার্ল্ড কাপ খেলবে, তাহলে যে ছেলেটা আজকে নিউবর্ন বেবি, তাকে নিয়ে আপনাকে ভাবতে হবে। রাইট, খুব সুন্দর বলেছেন। আপনি তাকে নিয়ে ভাবতে হবে যে সে আফটার 20 years সে প্লে ওয়ার্ল্ড কাপ। তাহলে আমি যদি এখন মানে 5 বছরের একটা ছেলে বা 3 বছর বা 4 বছরের 6 বছরের একটা ছেলেকে ভাবে, তাহলে তার ফুডিং মানে তাকে টোটাল প্রপার ওয়েতে রেডি করতে হবে। তো এই দায়িত্বটা কে নিবে বলেন? এই দায়িত্বটা সবাইকে নিতে হবে। আম শিওর যারা শুনছেন, প্রশাসনকেই তো আসলে দায়িত্বটা আলটিমেটলি নিতে হবে, যারা পেছন থেকে কাজ করবে। এই দায়িত্বটা কেন নেওয়া হচ্ছে না? আমাদের দেশের কালচার অনুযায়ী ফেডারেশনে ইলেকশন হচ্ছে 4 years আফটার। রাইট, আমি অ্যাজ এ যদি একটা ক্যাবিনেট সদস্য হই বা যেই হই, আমি কিন্তু চিন্তা করবে 4 বছরের, কারণ দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার কোনো পসিবিলিটি আপনার থাকবে না। এখন তো বাফুফের আমরা নতুনত্ব দেখতে পাচ্ছি, ইটস বিন কোয়াইট সাম টাইম যে নতুন করে অনেক কিছু চেঞ্জ আসছে, প্ল্যানিং এ চেঞ্জ আসছে। আপনার কাছে কি মনে হচ্ছে, ইজ ইট গোয়িং টু ওয়ার্ক? বা আপনি যে ফ্যাসিলিটির কথাও বলছিলেন, এখানে আমরা জানি বাজেটের একটা ব্যাপার থাকে, ফ্যাসিলিটির ব্যাপার থাকে, ইটস এ লং প্রজেক্ট, মিনস অনেক কিছুই অনেক ভালোভাবে এবং প্রপারলি হতে হবে। কতটা আশাবাদী আপনি নতুন কমিটির কথা যদি বলি, ছোট্ট একটা এক্সাম্পল দেই। একটা সময় আমাদের মেয়েরা টাকার অভাবে ইন্টারন্যাশনাল কোনো জায়গায় পার্টিসিপেট করতে পারে নাই, আর এখন এই কমিটির আমলে আমাদের মেয়েরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য আপনার থাইল্যান্ডের মতো জায়গায় কন্ডিশনিং ক্যাম্প করতেছে। আপনি ডিফারেন্সটা বুঝতে পারতেছেন যে এই কমিটি ফুটবলের জন্য নট অনলি মেন্স, উইমেনদের যে ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে, এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু ওরা আগে এত ভালোভাবে পায়নি। দ্যাটস গ্রেট, এবং আশা করব যে এটাই আসলে জারি থাকবে। ছোট্ট করে এবারে সামনের ম্যাচ নিয়ে, আজকের ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ স্পেন ভার্সেস বেলজিয়ামকে নিয়ে একটু বলতে চাই। কি মনে হয় আজকে স্পেন এবং এই বেলজিয়ামের ম্যাচটা কি স্লো হতে যাচ্ছে নাকি অ্যাটাকারলি করবে স্পেন? আপনার কি মনে হয়? আমি তো একটু আগেই বললাম যে স্পেনের প্লেয়িং স্টাইল হচ্ছে মোর অ্যাটাকিং, এবং তারা বুঝে শুনে অ্যাটাকটা সাজায়। তবে এই স্টেজে এসে একটা সেকেন্ডের জন্য এই বিগ টিম, কোনো টিমে আপনি ভুল করতে যাবে না, কারণ একটা ভুলের মাসুল আপনাকে 4 বছর 5 বছর পিছিয়ে দিবে, এই স্বপ্ন ভঙ্গ হবে। তো এই সামান্য 90 মিনিটের একটা মনে করেন যে যুদ্ধ, এই যুদ্ধে কেউ হারতে চাবে না। এই জন্য কিন্তু গত ম্যাচটা কিন্তু স্লো হয়েছে, বাট বেলজিয়াম কিন্তু খেলাটা স্লো করার চেষ্টা করবে,
এটা আই হোপ আপনার কাছে মনে হচ্ছে যেহেতু 90 মিনিটসের খেলা সেই কথাটাই বললেন, আজকে কি মনে হয় আজকের খেলা কি 90 মিনিটসে ডিসিশন হতে যাচ্ছে? ইজ ইট গোইং টু বি ডিসাইসিভ ম্যাচ নাকি এক্সট্রা টাইমে যাবে? আই হোপ বেলজিয়াম 1 স্পেন 2 আই হোপ আর 90 মিনিটস 90 মিনিটসে শেষ হবে বলে মনে মাই হচ্ছে। এক্সপেকটেশন আই ডোন্ট নো তারা কি করবে। Let's say we can just predict. আপনার প্রেডিকশনটি জানলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। সো আজকে আমরা যদি আপনার প্রেডিকশনের কথাই বলি তাহলে স্পেনকে তো এগিয়ে রাখছেন, Of course. বেলজিয়াম 1 স্পেন 2। লেটস সি কি হতে পারে। পারফেক্ট ডিফেন্স পারফেক্ট অ্যাটাক নিয়ে যেমন স্পেন আছে, অন্যদিকে বেলজিয়ামও কিন্তু দুটো দলকে আমরা কিন্তু জানি যে অ্যাটাকিংলি দে প্লে ভেরি ডেঞ্জারাসলি ভেরি অ্যাগ্রেসিভলি। স্পেনের ডিফেন্সটা হয়তো একটু স্ট্রং বেলজিয়ামের থেকে। অফকোর্স আপনি স্পেনকে তো ওদের স্পেন একটা নাম, এটা কিন্তু আপনি বুঝতে হবে। যেমন আমরা ব্রাজিল একটা নাম, এটা বুঝতে হবে। যদিও তাদের হয়তো সমর্থকরা আমাকে মানে পছন্দ নাও করতে পারে, ব্রাজিলের যে ব্র্যান্ডিং নেমটা এইটার উপরেই কিন্তু অনেক সমর্থকরা না বুঝেই কথা বলে, কিন্তু এই ব্রাজিলের যে আসল প্লেয়িং ধারটা ওইটা কিন্তু আমরা ব্রাজিলের মধ্যে পাইনি। বাট স্পেন যে খেলাটা খেলে এরা কিন্তু মোর অ্যাটাকিং ফুটবল খেলে, যে খেলাটা স্পেন কিন্তু এই ওয়ার্ল্ড কাপে গত ওয়ার্ল্ড কাপের চেয়ে কিন্তু স্পেন টিমটা অনেক বেশি অর্গানাইজেশন প্রত্যেকটা সেক্টর, আপনি মিডফিল্ড বলেন উইং বলেন। লেটস সি কি হতে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। আমরা সবাই আসলে অপেক্ষায় আছে স্পেন ভার্সেস বেলজিয়ামের এই ম্যাচটি দেখার জন্য। বেসিক্যালি ইটস গোয়িং টু বি আ ডুয়েল বিটুইন ইয়ামাল ভার্সেস ডোকু। কি হতে যাচ্ছে সেটি আমরা দেখব। আমাদের গেস্টের প্রেডিকশন তো শুনলাম, আপনারাও প্রেডিক্ট করতে থাকুন আর সময় টেলিভিশনের পর্দায় সরাসরি উপভোগ করতে পারেন স্পেন ভার্সেস বেলজিয়ামের ম্যাচটি। লেটস এনজয় ওয়ার্ল্ড কাপ সিজন। থ্যাংক ইউ।